পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্য দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের আজকে আলোচনার অধ্যায় পদ, বাক্য ও বচন। এই অধ্যায় থেকে তোমাদের আজকে আমি বাক্য থেকে বচনে রূপান্তরের যে পদ্ধতি, অর্থাৎ বচন বা প্রপোজিশন, এই জিনিসটা ঠিক কি সেই বিষয়ে আলোচনা শুরু করব। বচন বা প্রপোজিশন কাকে বলে বললে বলা যায়, বাক্যের পরিশ্রুত বা তর্কবিজ্ঞান সম্মত রূপকেই বলা হয় বচন। আর তর্কবিজ্ঞানে বা দর্শনের যুক্তিবিজ্ঞানে চারটি বচনের উল্লেখ পাওয়া যায়। এই চারটি বচন হলো এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন। এ বচনকে বলা হয় সার্বিক বা সামান্য সদর্থক বচন। এ বচনের ব্যাপ্যতার কথা বলতে গেলে বলা যায়, এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে এবং বিধেয় পদকে ব্যাপ্য করে না। এই বচন তোমাদের কাছে আরো ভালো করে পরিষ্কার হবে যদি উদাহরণের মাধ্যমে বোঝানো যায়। সকল মানুষ হয় মরণশীল, এই যে একটা বাক্য, এই বাক্যটার মধ্যে মোট চারটি অংশ রয়েছে। সকল, এটা হলো পরিমাণক, মানুষ সাবজেক্ট বা উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক এবং মরণশীল হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তাহলে একটা বাক্যকে যখন বচনে রূপান্তর করা হবে বা বচনের যে আকার থাকবে, সেই বচনের মধ্যে চারটি অংশ থাকবে: পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। আর এই সংযোজকটা যখন সদর্থক হবে এবং পরিমাণকটা যেমন সমগ্র অংশকে বোঝাবে, তখন সেটা হবে এ বচন বা সার্বিক বা সামান্য সদর্থক বচন। এরপরে আসছে ই বচন। ই বচনকে বলা হয় সার্বিক বা সামান্য নঙর্থক বচন। ই বচনের ব্যাপ্যতার কথা বলতে গেলে বলা যায়, ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে থাকে। ই বচনের উদাহরণের মাধ্যমে বলা যায়, কোনো সাপ নয় ব্যাং। কোনোটা হচ্ছে পরিমাণক, সাপ হচ্ছে উদ্দেশ্য, নয় হচ্ছে সংযোজক এবং ব্যাং হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। এই বাক্যটার মধ্যেও দেখো, অর্থাৎ এই ই বচনের মধ্যেও চারটি অংশ রয়েছে। তাহলে বচন তখনই হবে যখন তার মধ্যে বা সেই বাক্যটির মধ্যে চারটি অংশ থাকবে। এরপর হচ্ছে আই বচন। আই বচনকে বলা হয় বিশেষ সদর্থক বা হ্যাঁ বাচক বচন। আই বচনের ব্যাপ্যতার নিয়ম বা ব্যাপ্যতার সূত্র হলো, আই বচন উদ্দেশ্য এবং বিধেয় কোনো পদকেই ব্যাপ্য করে না, অর্থাৎ আই বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়। আই বচনের উদাহরণ বলা যায়, কোনো কোনো পাখি হয় স্তন্যপায়ী। কোনো কোনো বলতেই সমগ্র বা সবটুকু অংশকে কিন্তু বোঝানো হচ্ছে না, অর্থাৎ কিছু অংশ। সেই জন্য এই আই বচনকে বলা হয় বিশেষ, এবং হয় যেহেতু আছে সেই জন্য সদর্থক বা হ্যাঁবাচক বচন। এখানে কোনো কোনো পাখি হয় স্তন্যপায়ী, কোনো কোনোটা হলো পরিমাণক, পাখি হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, হয় হচ্ছে সংযোজক এবং স্তন্যপায়ী হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। আর পড়ে থাকলো আরেকটি বচন ও বচন। ও বচনকে বলা হয় বিশেষ নঙর্থক বা নাবাচক বচন। এই ও বচনের ব্যাপ্যতার নিয়ম হলো, ও বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে না, অর্থাৎ ও বচনে উদ্দেশ্য পদ হয় অব্যাপ্য এবং ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়, অর্থাৎ ও বচন কেবলমাত্র বিধেয়কে ব্যাপ্য করে থাকে। ও বচনের উদাহরণ বলা যায়, কোনো কোনো ফুল নয় সাদা। এই যে উদাহরণটা দেওয়া হয়েছে এখানে, সমগ্র ফুল বা প্রকৃতিতে সব ফুলই যে সাদা হয় তা কিন্তু নয়। সেই জন্য এখানে কোনো কোনো ফুল নয় সাদা বলতে সমগ্র অংশকে বোঝাচ্ছে না। তাহলে যখনই সমগ্র অংশকে বোঝানো হবে না, তখনই কিন্তু আমরা এই আই বা উপচনের ক্ষেত্রে কোনো কোনো এই পরিমাণকটা ব্যবহার করব। এখানে কোনো কোনো হচ্ছে পরিমাণক, ফুল হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, নয় হচ্ছে সংযোজক এবং সাদা হচ্ছে বিধেয় বা
প্রেডিকেট। আজকে আমি তোমাদের এই বচনের যে সাধারণ অংশটুকু, এই অংশটুকু নিয়েই আলোচনা করলাম। এরপরে তোমাদেরকে এই বচনের যে রূপান্তরের নিয়ম, অর্থাৎ এক বচন থেকে অন্য বচনে কিভাবে রূপান্তর করতে হবে এবং আবর্তন বিবর্তন ইত্যাদি যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করে দেবো। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।